যাচ্ছিলাম কেন? আগের দিনে সব সিস্টেম কি করেছি আমি মনে করতে পারছি, মানে ওটা ব্যাপারটা একটা মালা গান ছিল, তাই তো? হ্যাঁ, এবং খুব ভালো আমি বলছি তো আগের ক্লাসে আমি কি বলেছি আমি ভুলে গেছি। আগের দিন আমি একটা মানে চেষ্টা করেছিলাম যে মেডিকেল সায়েন্সটা যদি আমরা বুঝতে চাই তবে আমাদের সাবজেক্ট গুলো কিভাবে আমাদের মানে জ্ঞান লাভ করতে হবে, মানে একটা সাবজেক্টের উপরে যে আরেকটা সাবজেক্ট জড়িয়ে আছে সেই জায়গাটা আমি বুঝিয়েছিলাম, তাই তো? আসিস তো এখানে কেউই আসে না, আরেকবার হয়ে যাচ্ছে এবার আমরা যে সাবজেক্টটা বলতে চলেছি সেটা হচ্ছে কি এসেনশিয়াল ড্রাগ, তাই তো? আর ওর সঙ্গে কিছু মেডিসিনের অংশ জড়িয়ে আছে। এই যে জিনিসটা এইবার আমরা করব এটাকে দুটো সেক্টরে ভাগ করে দিয়েছে, একটা ফার্স্ট হাফ একটা সেকেন্ড হাফ, ঠিক আছে? ফার্স্ট হাফে আমরা কিছু ওষুধ পড়ব, সেই ওষুধগুলো সম্বন্ধে জ্ঞান লাভ করবো, আর তার সঙ্গে কিছু মেডিসিনের কিছু আইটেম আছে, যেমন হয়তো ডায়রিয়া, ডিসেন্ট্রি, ফিভার এইসব কিছু আছে আশা করছি। তো সেগুলো একজন অন্য স্যার পড়াবো, আমি তোমাদের ওষুধগুলো সম্বন্ধে পড়াবো, ঠিক আছে? পড়াবো বলতে লিখিয়ে দেবো, কিন্তু ওটা পড়ার আগে তোমাদের ওই জিনিস কিছু জানতে হবে। তোমাদের এখন যেটা পড়ানো হবে সেটা সাবজেক্টের নাম কি? ইডিটি তো না? এসেনশিয়াল ড্রাগ, তাই তো? এইটা মোটামুটি এখন তোমাদের সাবজেক্ট। এবার ধরো আমরা সব অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, সার্জারি, গাইনি, অফ সব কমপ্লিট করে একদম ঘেঁটে ঘুঁটে গিলে নিয়েছি, ঠিক আছে? এইবার কি করছি না, একটা রুগী যখন আসছে এই জ্ঞানগুলোর দ্বারা আমি রুগীটাকে ডায়াগনোসিস করছি যে রুগীটার অ্যাকচুয়ালি কি হয়েছে, এবং সেই ডায়াগনোসিসের উপরে দাঁড়িয়ে আমি তার সমাধান করার চেষ্টা করছি, যে এই রুগীটাকে উপকার দেওয়ার চেষ্টা করছি, মানে চিকিৎসা করছি, মানে ট্রিটমেন্ট দিচ্ছি বা ম্যানেজমেন্ট দিচ্ছি, তাই তো? এইবার ওই ম্যানেজমেন্টের একটা অংশ হচ্ছে মেডিসিন, ম্যানেজমেন্টের একটা অংশ হচ্ছে মেডিসিন, অর্থাৎ এসেনশিয়াল ড্রাগ। উনার কি এসেনশিয়াল ড্রাগ জরুরি হতে পারে, মানে প্রয়োজন হতে পারে, ঠিক আছে? এইবার ড্রাগ তো আমি প্রয়োজনটা আমি বই থেকে দেখে দিলাম, এইবার ওই ড্রাগটাকে আমাকে রুগীটাকে প্রয়োগ করতে হবে। তো আমি এইবার রুগীটাকে প্রয়োগ করতে গেলে কতগুলো জিনিস চলে আসে, সেই জিনিসগুলো সম্বন্ধে আমাকে জানতে হবে। যেমন ধরো যে ড্রাগটা চয়েস করেছি সেই ড্রাগটা কি জিনিস, কোন কিরকম ধরনের ড্রাগ, কি এইসব ব্যাপার স্যাপার একটা জেনারেল কনসিডারেশন, ঠিক আছে? এইবার যে ড্রাগটা চয়েস করেছি সেই ড্রাগটা কোন কোন ক্ষেত্রে আমি ইউজ করতে পারি। আমার তো এখানে হাতে একটা রুগী এসছে, তার একটা ক্ষেত্র তো পেয়েছি, এছাড়া আমি এই ওষুধটাকে কোন কোন ক্ষেত্রে দিতে পারি, ঠিক আছে? এবার ওইটা যখন জেনে গেলাম, এইবার আমাকে জানতে হবে এই ওষুধটা অ্যাট এ টাইম কতটা পরিমাণে দেবো, কতবার রিপিট করব দিনে, আর কত দিন পর্যন্ত আমি কন্টিনিউ করব, এটা সম্বন্ধে আমাকে জানতে হবে। তার মানে ডোজ, ডিউরেশন অফ ডোজ, অ্যাপ্লিকেশন অফ ডোজ, যাই বলো, এইসব ব্যাপারগুলো কিভাবে দেবো সেগুলো জানতে হবে। এইবার ডোজটা যে দিয়ে দিলাম, ডোজটা খাওয়ার পরে আমার তো যে রোগের উদ্দেশ্যে দিয়েছি সেই রোগের ক্ষেত্রে কাজ করবেই, তাছাড়া ওটা করতে যাওয়ার সঙ্গে সঙ্গে ও আর কি কি
আমার ক্ষতি বা আমার মধ্যে আনওয়ান্টেড ব্যাপার স্যাপার ঘটাতে পারে। দ্যাট ইজ কল সাইড এফেক্ট। অর্থাৎ ডোজ দেওয়ার পরে আমার হাতে যদি আমি ওর ক্ষতিকারক দিকটা যদি আমার জানা না থাকে, রুগীটা যখন বলবে আমি রূপান্তর করতে পারবো না। সেখানে ব্রেকটাও আমার দরকার। গাড়িটা যখন স্টার্ট দেবো, গাড়িটা চালাবো, অ্যাক্সিলেটর দাবাবো, গিয়ার চেঞ্জ করবো, হু করে চলবে, কিন্তু দাঁড়াবোটা কি করে? তো দাঁড়ানোর জন্য আমাকে গাড়ি স্টার্ট করার আগে আমাকে দেখে নিতে হবে আমার গাড়ির ব্রেক ঠিক আছে কিনা ভাই, নাহলে তো অ্যাক্সিডেন্ট করে পড়বো। ঠিক আছে না? সেরকম আমি যখন ওষুধটা চয়েস করছি, ওষুধটা যখন আমি অ্যাপ্লাই করছি, ওষুধটাকে রোকারও ব্যবস্থা আমাকে জেনে রাখতে হবে। কারণ ওষুধটা যদি কিছু বেকারবাই করে, তাকে কিন্তু আমাকেই করতে হবে। সেই জন্যে ওষুধটা কি কি সাইড এফেক্ট ঘটাতে পারে সেগুলো সম্বন্ধে আমাকে সম্যক জ্ঞান লাভ করতে হয়। তার মানে ডোজ সম্বন্ধে জানলাম, তারপরে আমাকে সাইড এফেক্টটা সম্বন্ধেও জানতে হবে। এরপরে এই ওষুধটা যখন আমি ব্যবহার করছি, আমার কি কি সাবধানতা অবলম্বন করা দরকার, দ্যাট ইজ দ্য প্রিকশন। কি কি প্রিকশন মেজার আমি এই ওষুধটার এগেইনস্টে নিতে পারি, তবে ওষুধটা সম্বন্ধে আমার জানা হবে। এইবার তোমাদের কোর্সে যে সমস্ত এসেন্সিয়াল ড্রাগগুলো দেবে, এই রকম আমি যেমন বলে দিলাম, এই ফরম্যাটে প্রতিটা ওষুধ তোমাকে পড়তে হবে। খুব সোজা সেই জন্য, কারণ একই ফরম্যাট। সব ওষুধগুলো ফেলবে, ছকে ফেলবে, পেশেন্ট দেখবে। ঠিক আছে? তো সেই জন্য ডোজ কি জিনিস? হোয়াট ইজ ডোজ? পাওয়ার অফ পোটেন্সি। পাওয়ার অফ পোটেন্সি। ডোজ মানে হচ্ছে একটা মিনিমাম কোয়ান্টিটি, যেটা এট এ টাইম একটা রোগীকে আমি হার্মলেস ওয়েতে প্রয়োগ করতে পারি, সেটাকে বলছি আমরা ডোজ। মানে একটা ওষুধ প্যারাসিটামল সাপোজ, ঠিক আছে? একটা ওষুধ হচ্ছে প্যারাসিটামল। তো প্যারাসিটামল একটা এজেন্ট, সেই এজেন্টটা বিভিন্ন মাত্রায় পাওয়া যায়, তাই তো? 125 mg পাওয়া যায়, 250 mg পাওয়া যায়, 500 পাওয়া যায়, 650 পাওয়া যায়, 1 গ্রাম পাওয়া যায়। তো আমি এইটা এট এ টাইম একটা রোগী যখন প্যারাসিটামল অ্যাকচুয়ালি একটা সিম্পটোম্যাটিক ড্রাগ, যেটা কিনা এর তিনটে কাজ আছে। যখন আমরা প্যারাসিটামল করবো জানবো, এটা হচ্ছে একটা অ্যান্টিপাইরেটিক, বেসিক্যালি অ্যান্টিপাইরেটিক, এছাড়াও অ্যানালজেসিক এন্ড অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? তার মানে এর তিনটে কাজ জানি, অ্যান্টিপাইরেটিক, অ্যানালজেসিক আর হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি। অর্থাৎ টু রিডিউস পেন অ্যাজ ওয়েল অ্যাজ টেম্পারেচার। পেন, টেম্পারেচার এন্ড সোয়েলিং। ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা জেনারেল পাবলিক জানি যে প্যারাসিটামল একটা জ্বর কন্ট্রোল করার ওষুধ, মানে জ্বরকে নামানোর ওষুধ, কমানোর ওষুধ। ঠিক আছে? কিন্তু এর যে ডোজটা যে আমি কত, তার মানে আমাকে একটা মিনিমাম ডোজ, মিনিমাম কোয়ান্টিটি, যেটা ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, মানে ওর জন্য মানে রুগীর জন্য। এবার রুগী যখন জন্য হচ্ছে, তখন রুগীটার চেহারা দেখতে হচ্ছে আমার, রুগীটার ওয়েট দেখতে হচ্ছে আমার, রুগীটার বয়স দেখতে হচ্ছে আমার, তবে তার উপরে দাঁড়িয়ে আর রুগীটার রোগের প্রকোপ, ইন্টেন্সিটি, এই এতগুলো জিনিস দেখে আমাকে এই জিনিসটাকে করতে হবে, বানাতে হবে। দ্যাট ইজ ট্রু। বুঝতে পেরেছো? এইবার ধরো একটা জ্বরের রুগী, তার বয়স ধরে নাও 5 বছর। ঠিক আছে? তো 5 বছরে একটা ছেলের ওজন কত হয়? 20 কিলোর মধ্যে, উইদিন 20 কেজি। তো ধর 18 কিলো তার ওয়েট। হ্যাঁ, এইবার তার জ্বরকে আমি কন্ট্রোল করার জন্য প্যারাসিটামলকে ইউজ করব। তো মাত্রা কতটা হতে পারে? এজ ভিত্তিক যদি যায় 250 চলে যাচ্ছে, তাই তো? 12 বছরের মধ্যে হয়ে গেলে 500 চলে যাবো। 12 থেকে নিচে হলে পরে আমি 250 মধ্যে রাখবো। আবার 2 এর নিচে হলে 125 রাখবো।
তাই তো? তার মানে কি এইরকম এজ অনেক সময় দেখা যাচ্ছে যে তার মানে 5 বছর বয়স, হ্যাঁ, কিন্তু ওয়েটটা বেশ হেভি, মানে আর কি 22-23 কিলো চলে গেছে, তখন কিন্তু আমাকে 350-তে চলে যেতে হবে। ওটাকে ভেঙে একটা কন্ট্রোগ্রাম 250, তাকে জ্বর নাও কমাতে পারে। বা সিরাপ থেকে সিরাপে যদি আমি যদি 5 ml যদি 250 থাকে, আমি 750 ml করে দিলাম, ওইটা সবচেয়ে বেস্ট হবে সিরাপটাকে করা, পাঠ করা। তো যাও, এগুলো ডিপেন্ড করছে মানে অনেকগুলো জিনিসের উপর। এটা তো ঠিক যে তার মানে ডোজটা কখনোই একবারে প্রতিটা রোগীর জন্য একটা নির্দিষ্ট করা যেতে পারে না। মানে প্র্যাকটিসের সময় তার প্রয়োজন অনুযায়ী তোমাকে চয়েস করতে হবে, সেটা একটা আর্ট, এবং সেটাও তোমার নলেজ, অভিজ্ঞতা এগুলোর জন্য দায়ী। কারণ তুমি প্র্যাকটিস করতে করতে দেখবে যে একটা তোমার বই অনুযায়ী মনে হবে একে 150 দেওয়া উচিত, ডাক্তারবাবু দিল 250 দিল। তো এবার তুমি তো তাকে ক্রস করতে পারছো, তো ডক্টর সে তো এক্সপিরিয়েন্স মানে সে হচ্ছে হেলথ প্রোভাইডার, তো সে এতদিন ধরে প্র্যাকটিস করে দেখেছে যে এই রকম রোগীটার ক্ষেত্রে 125 ইনসাফিসিয়েন্ট, সেই জন্য তার অভিজ্ঞতা নিচ্ছে ওখানে 250 এবং তার ফলও পেয়েছে, ভালো তাড়াতাড়ি জ্বর নেমে যাবে। তো সেখানে ডোজ কখনোই নির্দিষ্ট বা একটা ফ্রেমওয়ার্কে কখনোই বাঁধা যাবে না, ঠিক আছে? তো ডোজ সম্বন্ধে আমরা একটা ধারণা করে ফেলতে পারলাম। আর একটা জিনিস হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন মানে অ্যাডমিনিস্ট্রেশন, administration of medicine, of MEDICINS মেডিসিন। এই যে একটা জিনিস, এইটা সম্বন্ধে যদি আমি একটু আইডিয়া করে নিতে পারি তবে অনেকটা আমার জানা হয়ে যাবে। কারণ এই একটা ক্ষেত্র যেটা একটা বিশাল জায়গা হোল্ড করে আছে, ঠিক আছে? আমরা কিভাবে মেডিসিন গুলো আমাদের শরীরে প্রয়োগ করি সেইটা সম্বন্ধে একটা ক্লিয়ার কাট নলেজ রাখতে হবে। অধিকাংশ ওষুধ আমরা ইউজ করি ORAL, ওরাল, ঠিক আছে? ওরাল রুটে আমরা ম্যাক্সিমাম ওষুধকে প্রয়োগ করি। ওরাল রুট মানে হচ্ছে মুখ দিয়ে খাই, ঠিক আছে? এছাড়া আমরা আর একটা রুট করি, দ্যাট ইজ কল্ড প্যারেন্টাল রুট। প্যারেন্টাল রুট মানে হচ্ছে ডাইরেক্টলি আমি যখন শরীরের মধ্যে থ্রু ইনজেকশনের মাধ্যমে ওষুধটাকে প্রয়োগ করি, সো দ্যাট ইজ অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন থ্রু ইনজেকশন, ঠিক আছে? এবার ইনজেকশনের মাধ্যমে আমি কতভাবে আমার শরীরে ওষুধটাকে প্রয়োগ করতে পারি, অর্থাৎ প্যারেন্টাল রুটে আমি কি কি ভাবে প্রয়োগ করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে সাবকিউটেনিয়াস ডার্মাল, একদম আমাদের শরীরের বাইরে, হ্যাঁ হ্যাঁ, ডাবল পাশে আছে। এখানে চলে আসেন ম্যাডাম, সামনে বেঞ্চে বসবেন না, বড় করেছে। ডাবল পাশে मैं देखते नहीं पाऊंगी, मुझे दिखाई नहीं दिया। हाँ तो फिर ठीक है। ऐसा भाई वाला नहीं है। তো হোমিওপ্যাথিতে কি স্কিম থাকে না? ইনজেকশন থাকবে। হ্যাঁ, তো না হোক কি 5টা করুন। স্যার আইভিটা তো হবে। আচ্ছা এবার ধরো এই যে আমাদের শরীরে যদি আমরা ক্রস সেকশন করি,
একদম সামনে পাবো স্কিনকে, তারপরে স্কিনের নিচে সাবকিউটেনিয়াস ফ্যাট পাবো, তারপরে মাসেলস পাবো, তারপরে হাড় পাবো মানে বোনস পাবো। এবার এর মধ্যে যে নার্ভ আছে আর ভেসেলস আছে, তাহলে সুপারফিশিয়ালি থাকে ভেনগুলি, ঠিক আছে, আর নিচে থাকে আর্টারিগুলি। তো এটা ভেন। এইটা আমি কেন দেখালাম না, এই যে প্যারেন্টাল রুটে আমরা যে ইনজেকশনের মাধ্যমে এগুলো দেবো মানে মেডিসিন গুলো প্রয়োগ করব, এবার কোথায় কোথায় প্রয়োগ করি তার উপরে ডিপেন্ড করে এই ইনজেকশন গুলোর নাম হয়েছে, ঠিক আছে। যেমন ধরো ডার্মাল রুটে দিতে পারি, তখন ইনজেকশনটার নাম হয়ে যাবে ইন্ট্রাডার্মাল। এবার উদাহরণ দিতে হবে তোমার যে ইন্ট্রাডার্মালি আমরা যে ওষুধ দিই তার উদাহরণ দাও। খুব সহজ উদাহরণ হচ্ছে তোমার বিসিজি ভ্যাকসিন। খুব সোজা উদাহরণ হচ্ছে বিসিজি ভ্যাকসিন, স্কিনের মধ্যে দেওয়া হয়। আগের টিকা বলে একটা ছিল স্কিনের মধ্যে রোগ দেওয়া হতো, যেটা দাগ হয়ে যাচ্ছে, যেটা দাগ হয়ে ঘা হয়ে একটা মানে বিচ্ছিরি ব্যাপার দাঁড়াতো বলে ওটা আমরা পরিত্যাগ করেছি, অন্যভাবে দিচ্ছি, অর্থাৎ ইন্টারডার্মাল দিয়ে দিচ্ছি। ইন্টারডার্মাল মানে হচ্ছে এই যে ধরো একটা স্কিন, এই স্কিনের মধ্যে দেওয়া ইনজেকশনটা, স্কিনের মধ্যে দেওয়া হচ্ছে, ডার্মিসে ডার্মিসে দেওয়া হচ্ছে। একটু স্কিনটা ফুলেও যায়। স্কিনের মধ্যে জাস্ট ইনজেকশনের যে মুখটা, ওটা বলি আই পয়েন্ট, ইনজেকশনের যে মুখটা, ওই জাস্ট স্কিনের মধ্যে মুখটা ঢোকানো, তারপরে ওষুধটাকে তোমার প্রয়োগ করা হয়। এবং এই ক্ষেত্রে ওষুধের পরিমাণ খুবই কম হয়, আর স্পেশাল সিরিঞ্জও পাওয়া যায় তার জন্য, থার্মাল দেওয়ার জন্য। বুঝতে পেরেছো? যারা এতে ওই সেন্টারগুলোতে কাজ করে বিসিজি দেয় তারা ভালো করে জানবে, ঠিক আছে। তো ইন্টারডার্মাল হচ্ছে ফার্স্ট প্যারেন্টাল রুটের একটা ইনজেকশন। তার মানে আমরা ইনজেকশন যদি বলি প্যারেন্টাল রুটে আমরা কিভাবে দিতে পারি বা ইনজেকশন ক প্রকারের হতে পারে, যে কোনো ভাবে হোক না কেন, তুমি প্রথম বলবে ইন্ট্রাডার্মাল। এইটা যখন ডার্মালে দেওয়া হচ্ছে ইনজেকশনটার নাম হয়ে যাচ্ছে INTRA, ইন্ট্রাডার্মাল। এক নম্বর। না আসেনি, ওটা তো আমি স্কিনের নিচে, বিলো দ্য স্কিন। তুমি দেখো না কিন্তু তুমি দেখো নিচে দেখবে ফ্যাট রয়েছে, সাবকিউটেনিয়াস ফ্যাট, তারপরে মাসেলস। তাহলে একটা তুমি লেয়ার ডার্মিসের পরেও স্কিনের তো দুটো অংশ, এপিডার্মিস ডার্মিস, তারপরে যে ফ্যাটি এটা রয়েছে দ্যাট ইজ সাবকিউটেনিয়াস, এই যে দিলাম, ঠিক আছে। তো আমরা ডার্মিসের পরে যে ইনজেকশনটা দিই দ্যাট ইজ সাবকিউটেনিয়াস। তাহলে 2 নম্বর হচ্ছে ইনজেকশন সাবকিউটেনিয়াস ইনজেকশন। একটা হচ্ছে ইন্টারডার্মাল ইনজেকশন হলো, একটা সাবকিউটেনিয়াস। সেখানে কি হচ্ছে না, এই যে স্কিন, এই স্কিনের নিচে যে মাসেল শুরু হচ্ছে, ধরো এটা মাসেলস লেয়ার, এর মধ্যে যখন আমি ইনজেকশনটা দিচ্ছি দ্যাট ইজ এসসি, সাবকিউটেনিয়াসলি দিচ্ছি। স্কিনটাকে একটু তুলে নিয়ে ইনসুলিন গুলো যেমন ধরো ইনসুলিন ধরে নিয়ে just ধরে নিয়ে দিয়ে দেওয়া, বুঝলে গেল? হ্যাঁ, আর কি দেওয়া হয়? 3 নম্বর, যেটা সবচেয়ে কমন, ইন্ট্রামাসকুলার IM। এটা যেমন এসসি সাবকিউটেনিয়াস, এটা হচ্ছে IM সংক্ষিপ্ত নাম। এখানে কি হচ্ছে, এই যে মাসেলস লেয়ার, এখানে যে মাসেলসটা রয়েছে আমাদের, এই যে এখানে এত বড় একটা ডেলটয়েড মাসেলস রয়েছে, ঠিক আছে।
তারপরে হচ্ছে তোমার কোমর, হ্যাঁ, পাট্টাক যে মাসেলস, এই এত বড় গ্লুটিয়াল মাসেলস রয়েছে, ঠিক আছে। বাচ্চাদের ক্ষেত্রে হ্যাঁ কোয়াড্রিসেপ মানে থাই মাসেলসটা, এটা কোয়াড্রিসেপ মাসেল। ওটা বাচ্চাদের তাহলে স্যার বাচ্চাদের ক্ষেত্রে ওটা হেলদি, কারণ গ্লুটিয়াল মাসেলসটা ততটা ডেভেলপ হয় না, হচ্ছে এইটা খুব ডেভেলপ থাকে বাচ্চাদের। বাচ্চাদের ইনজেকশন গুলো আমরা এই মাসেলসটাতে দিই। দ্যাট ইজ কল, তোমার কি নাম বললাম এটাকে, কোয়াড্রিসেপ। এই কোয়াড্রিসেপ মাসেলস গুলোতে আমরা প্রয়োগ করি। তো এই হচ্ছে মাসেলস এর মধ্যে যখন আমরা ইনজেকশন দিচ্ছি তখন সেই ইনজেকশনটাকে বলছি আমরা ইন্ট্রামাসকুলার। এবং মাসেলস এর কোথায় কোথায় আমরা চয়েস করব, ডেলটয়েড চয়েস করি, না হলে গ্লুটিয়াল, না হলে কোয়াড্রিসেপ। এই তিনটে মেইন মাসেলস আমরা চয়েস করব। অ্যাডাল্ট হলে পরে মোটামুটি যদি ইনজেকশনের পরিমাণ 2 ml এর মধ্যে সীমাবদ্ধ থাকে এবং যদি অ্যাডাল্ট হয় আমরা সেক্ষেত্রে এই ডেলটয়েড মাসেলসটাকে চয়েস করব। যদি 5 ml বা তার ঊর্ধ্ব বেশি পরিমাণে ইনজেকশন হয় তখন আমরা অ্যাডাল্টের গ্লুটিয়াল মাসেলসটাকে ইউজ করি, ঠিক আছে। আর বাচ্চাদের যে আমরা ভ্যাকসিন গুলো দিই বা ইনজেকশন গুলো দিই সেগুলো সব কোয়াড্রিসেপ মাসেলস এর মধ্যে দেওয়া হয়, ঠিক আছে। এইবার তোমার অনেক সময় জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য সেফেস্ট এরিয়া অফ ইনজেকশন, ইন্ট্রামাসকুলার ইনজেকশন। তখন দাঁড়াবে তোমার এই যে গ্লুটিয়াল মাসেলস, তার যে 4টে ভাগে আমরা ভাগ করি। গ্লুটিয়াল মাসেলসটাকে আমরা 4টে ভাগে ভাগ করি। এটা হচ্ছে, এটা মিড লাইন, এটা আপার মিডিয়াল, এটা হচ্ছে আপার ল্যাটারাল, লোয়ার মিডিয়াল, লোয়ার ল্যাটারাল। এই 4টে ভাবে ভাগ করি। তার মধ্যে সেফ জোন হচ্ছে আপার এন্ড ল্যাটারাল, এটা হচ্ছে সবচেয়ে সেফ জোন, ঠিক আছে। রাইট সাইড একটা ফ্রুটস এদিকেও দিতে পারি, আপার ল্যাটারাল যেদিকে দিই। এটা তো আমি তো একটা দিকে, এটা যদি রাইট সাইডে হয় সবে সঙ্গে রাইট যোগ হবে, এটা যদি লেফট সাইডে সবে সঙ্গে লেফট যোগ হবে, কিন্তু এই 4টে সেক্টর হবে। আপার ল্যাটারাল আর লোয়ার ল্যাটারালটা সবচেয়ে সেফ। না, শুধু আপার ল্যাটারাল হবে সবচেয়ে সেফ। সকাল ল্যাটারাল সে রাইট হোক আর রাইট হোক লেফট হোক, আপার ল্যাটারাল এরিয়াটা হচ্ছে সেফ এরিয়া, কারণ এইখান দিয়ে তোমার স্যাটিক নার্ভ নাবে, ঠিক আছে। তো এইদিকে যদি আপার মিডিয়ালে দিই স্যাটিক নার্ভে বা তোমার স্যাক্রাম রয়েছে, হ্যাঁ, এগুলোতে ইনজুরি আসতে পারে। ভাইরাস এখানটাতে কিছু নেই, অনলি মাসেলস, সেই জন্য চোখ বুলিয়ে যে কোনো অ্যাঙ্গেলে ঢুকিয়ে দিলেই হবে, ঠিক আছে। এই ডেলটয়েড মাসেলস এর ক্ষেত্রে সাধারণত তোমার বিভিন্ন মাসেলস এর চরিত্র অনুযায়ী তোমাকে অ্যাঙ্গেলটাকে সেভ করতে হবে। এই নেই যে একটা নির্দিষ্ট করা আছে 45 ডিগ্রিতে দিতে হবে, 60 ডিগ্রিতে দিতে হবে, কোনো ব্যাপার না। তুমি দেখবে, অ্যাসেস করবে যে হাড়ে গিয়ে যেন না থাকে বা কোনো ইনজুরি না হয়, ঠিক আছে। স্যার ওই জন্য 90 ডিগ্রিতে যদিও বলা হয় আইএম, অনেকে তো একদম হেলিয়ে থাকে যাতে মাসেল ফাংশন হয়ে যাতে হাড়ে থাকে। এইটাই, ওটা ডাক্তারের উপরে ডিপেন্ড করছে। আমার মেন হচ্ছে যদি দেখা যায় যে যদি বলে ডিপ মাসেলে ঢোকাতে হবে, সেক্ষেত্রে আমরা সোজাসুজি ঢোকাই, কারণ এখানে যতটা নিউরনের মানে নিউরনের যতটা লেন্থ আছে মাসেলস এর লেন্থ তাতে বেশি, অর্থাৎ হাড়ে ঢাকানোর সম্ভাবনাই নেই, বুঝে গেল। সেই জন্য ওটা অনেক সময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলেও কেউ দিতে পারে, আবার কেউ 60 ডিগ্রি দেয়। 60 ডিগ্রি ইজ বেটার পজিশন। 60 ডিগ্রি ডেলটয়েড মাসেলস এর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি করলে পরে দ্যাট ইজ আইডিয়াল, এতে কোনো ক্ষতির সম্ভাবনা প্রায় নীল, বোঝা গেল। কারণ যে কোনো মাসেলস এর চরিত্র যেই হোক না কেন, আমি 60 ডিগ্রিতেও মাসেলস এর ভেতরে যাবেই, হাড়িও লাগবে না, হাড়েও লাগবে না, ঠিক আছে। এইটা দেখো, ইনজেকশন দেওয়ার সময় আমার ভেসেলসে চলে গেছে কিনা সেটা জানারও উপায় আছে। আমরা যখন ইনজেকশনটা পুশ করি, পেছনটা এটাকে একটু টানি, টেনে যদি দেখো রস বেরোচ্ছে তার মানে সে ভেসেলসে যায়নি, ইন্টারমাসকুলার রস, আর ইজিলি তুমি ঢুকে দিবে। আর তাহলে যদি ব্লাড চলে আসে তাহলে সে ভেসেলসে, তখন সেটা যদি যদি যদি
জিনিসটা মানে ভেনাস ওখানে কন্ট্রা ইন্ডিকেট করা থাকে তখন ওটাকে আমরা টেনে পার করি না, যদি না থাকে পুরো দিকটা হয়ে গেল, ব্লাডে ডাইরেক্ট যায় আর এতে যাবে। ওটা তো দুটোই দেওয়া আছে, এসসিও দেওয়া আছে, আইভিও দেওয়া আছে, অল। যখন অল আছে তখন আর আমার ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, চাপ দেওয়ার মাথা ব্যথা নেই, আমি দেবো মুখ করে দেবো চোখ দিয়ে, আমি তো জানি ওটা দুটোতেই দেওয়া যায়। কিন্তু যদি দেখা যায় যে ইন্টারভেনাস কন্ট্রাইন্ডিকেশন যে অনলি ফর আইএম, তখন কিন্তু তোমাকে সাবধান করতেই হবে, কারণ ডাইরেক্টলি ওটা ব্লাডে গেলে হয়তো মৃত্যু হবে না কিন্তু ক্ষতি হতে পারে, সেই জন্য অনেক ফাস্ট হয়ে যাবে। ফাস্ট হয়ে যাবে ব্যাপারগুলো, অনেকটা হার্ট নিতে নাও পারে, হার্ট ফেল হতে পারে। তো সেই জন্য ওই জায়গাগুলোকে আমাদের মাথায় আচ্ছা বলছি এটা কি মনে করলো স্যার ব্যাক সাইডে আনতে গিয়ে যদি ব্লাড বেরিয়ে গেল, মানে বুঝে গেলাম যে ওটা ভেনে ঢুকে গেছে, ঠিক আছে, তো তখন আমি তো খেলিনি, ঢুকতে গেল, আমি উইথড্র করে নেবো। ওইটা করলাম। হ্যাঁ। এবার যখন দেখলাম যে ইনজেকশনটার মধ্যে ব্লাড তো ঢুকে গেছে, তাহলে তো সেই ইনজেকশনটা আর ইউজ করা যাবে না। এবার দেখো সেটা না ইউজ করার কিছু কারণ নেই, একটুখানি ফেলে দিয়ে তুমি আবার এগে পরিমাণটা একটু কম হবে। পরিমাণটা একটু কম হবে, এতে কিছু এসে যাবে না, পরের বারে তুমি আরো সাবধান থাকবে, বুঝতে পেরেছো? ওষুধটা নষ্ট না করে। আর যদি মনে করো যে এরা অনেক মানে পয়সাওয়ালা লোক আছে, দরকার নেই, ফেলে দিলাম, ওইটার মতো লোক হলে ফেলে দেবো। হ্যাঁ ফেলে দিলাম, কি আছে, ওর ইঞ্জেকশনটা ফেলে দিলে কার ক্ষতি হবে, তা পেশেন্ট পার্টি করছে, আমার কি আছে? তাকে শুধু বলতে হবে যে হ্যাঁ দেখো ইঞ্জেকশনটা এটা আর চলবে না, নষ্ট হচ্ছে, কিছু মনে করবেন না, আর একটা ইঞ্জেকশন তুমি নিয়ে দিতে পারো। আর এইসব পেশেন্টদের তো ইন্টারভেনাস পাওয়া যাবে না। মাসালে দেখো ওইসব এখানে ঢুকিও না। আচ্ছা ছাড়ো, এবার দেখে নাও 4 নম্বর হচ্ছে তোমার আইভি, ইন্ট্রাভেনাস। ইন্ট্রাভেনাস অর্থাৎ ভেনের মধ্যে ইনজেকশনটা দিতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে ভেনটা তুলে নিলে, হ্যাঁ ভেনটা এখানে একটা বাঁধন দিলে, বাঁধন দিয়ে এরকম করলে ভেন উঠে গেল, এখানে এক গাদা, যেটা তোমার ফেভারেবল মনে হবে সেই ভেনের মধ্যে নিডিলটাকে প্রবেশ করালে, এইটা প্রবেশ করালে দেখবে ফ্যাট করে ব্লাড চলে আসে, তার মানে ভেনে ঢুকে গেছে। এবার মেডিসিনটাকে খেলে দাও, ইন্টারভেনাস হয়ে গেল। স্যালাইন দিতে গেলেও সেই এইভাবেই যেতে হবে, চ্যানেল করলেও ইন্টারভেনাস, চ্যানেল করলেও সেই ইন্টারভেনাস যেতে হবে, মানে ইন্টারভেনাস জানলে পরে ওইগুলো সবই একসাথে হয়ে গেল, ঠিক আছে? এর পরেও অবশ্যই যেই তুমি ভেন পেয়ে গেলে সঙ্গে সঙ্গে খুলে দিচ্ছ, সেই ব্লাড ড্র করাতেও তাই, হ্যাঁ ইনজেকশন দেওয়াতেও তাই, কারণ বেঁধে রাখলে তো আটকে পড়ে থাকবে, বুঝতে পেরেছো? সেই জন্য তোমাকে যখন ওটা ভেনটাকে তোলার জন্য পাতা, অনেক এক্সপিরিয়েন্স তাদের তুলতেও লাগে না, বাঁধতেও লাগে না, ওরা এরা এখানে চেপে নিয়ে দেখে নিয়ে লাগিয়ে দেবে। আচ্ছা আমি বললাম ইনিশিয়ালি করতে গেলে পরে ভেনটাকে বেশ ভালোভাবে তুলে নিয়ে করতে হবে। এইগুলো হচ্ছে খুব কমন, 1টা 2টো 3টে 4টে 5টা, এগুলো যেগুলো দেখালাম সব এরা হচ্ছে খুব কমন। এছাড়া কিছু স্পেশালাইজ ইনজেকশন আছে যেগুলো তোমার স্পেশালিস্টরাই দেয়, সাধারণত জেনারেল নার্স বা এরা দেয় না। সেগুলো কি হচ্ছে না, এই যে আমাদের যে জয়েন্ট গুলো আছে, এই জয়েন্ট গুলোর সাইনোভিয়াল যে কভারিং আছে, সাইনোভিয়াল ক্যাভিটি আছে, সাইনোভিয়াল ফ্লুইড আছে, তো ওই জায়গাগুলোতে যখন আমরা ইনজেকশন দিচ্ছি, দ্যাট ইজ কল্ড ইন্ট্রা আর্টিকুলার। ইন্ট্রা আর্টিকুলার ইনজেকশন, অর্থাৎ যেগুলো স্টেরয়েড ইনজেকশন গুলো বেশ মানে আর্থ্রাইটিস কেসে অনেক সময় স্টেরয়েড কিছু ইনজেকশন ডাক্তাররা দেন, হ্যাঁ এগুলো স্পেশালিস্ট ইনজেকশন, বুঝতে পেরেছো? ইন্ট্রা তোমরা করার চেষ্টা করবে না, ইন্ট্রা আর্টিকুলার, ঠিক আছে? আর একটা হচ্ছে কি আগেকার দিনে দেওয়া হতো রেজিস্টার পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে, বুঝতে পেরেছো? সেটাকে বলছে আমরা ইন্ট্রাপেরিটোনিয়াল, ইন্ট্রাপেরিটোনিয়াল, পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যেও দিতে পারি, হয়তো
পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম আছে। হ্যাঁ, ইন্ট্রাপেরিটোনিয়াল, ও আর লিখতে হবে না ওগুলো, ছাড়ো, ওই এই কমন গুলো জানলেই হবে। স্যার আরেকটা জিনিস হচ্ছে যেটা অ্যানাস্থেসিয়া করা হয়, যেটা ডাইরেক্ট আপনার এতে দেওয়া হয়, স্পাইনাল কর্ডে দেওয়া হয়, সেইটার সেই ইনজেকশনটা যেমন সেটাও ওয়ান টাইপ অফ ইন্টারস্পাইনাল। স্পাইনাল যে ক্যাভিটি আছে, কর্ড, দেখো স্পাইনাল কর্ডের যে আমাদের কভারিংটা আছে, এটা তো হচ্ছে তোমার একটা নলের মতো, একবারে আমাদের এই অবধি নেমেছে, টার্মিনাল এন অবধি, কিন্তু নার্ভের রেশায় নেমেছে তোমার L1 না L3 অবধি। এইখানে এইখানটা একটা গ্যাপ থাকে যেখানে স্পাইনাল কর্ডটা এসে পৌঁছায়, অথচ তার স্টিপটা এরকম একটা ক্যাভিটি করেছে। হ্যাঁ, সেইখানগুলোতে এইখানে যে এই যে আমাদের লোকাল যে অ্যানাস্থেসিয়া গুলো করে, এইগুলো দিয়ে প্রয়োগ করা হয়, নিডেলটাকে প্রয়োগ করা যাতে কর্ডটা মানে সুরক্ষিত থাকে। ঠিক আছে, ওগুলো হচ্ছে ইন্টারস্পাইনাল। আচ্ছা, গেল ওদিকে। এইবার হচ্ছে তোমাদের প্যারেন্টাল গেল, এক্সটার্নাল অ্যাপ্লিকেশন। এক্সটার্নাল, আমরা ওষুধগুলোকে বাইরে দিয়েও প্রয়োগ করি, যেমন মুখ দিয়ে খাওয়ালাম, ইনজেকশনের মাধ্যমে যেমন প্রয়োগ করালাম, সেরকম ওষুধগুলোকে এবার আমরা এক্সটার্নাল, আউটসাইড অফ দ্য বডি দিতে পারি। EXTERNAL, এক্সটার্নাল অ্যাপ্লিকেশন। এখানে আমরা ওষুধগুলোকে তোমার বাইরে দিয়ে, হ্যাঁ, অয়েনমেন্ট, টপিক্যাল ইউজ যেটা, টপিক্যাল ইউজটাকে এক্সটার্নাল বলছি। অয়েনমেন্ট, তারপর হচ্ছে লোশন, লিলিমেন্ট, গ্লিসারল, বিভিন্ন আরো অনেকই আছে। তো এই খুব কমন হচ্ছে অয়েনমেন্ট। এক্সটার্নাল অ্যাপ্লিকেশনে অয়েনমেন্ট আর লোশন, এই দুটো ম্যাক্সিমাম ইউজ। বাইরে দিয়ে ব্যবহার করার জন্য আমরা কি কি পন্থা ইউজ করি? মলম ইউজ করি, লিলিমেন্ট, LINI হ্যাঁ, LI লিলিমেন্ট, লিলিমেন্ট। স্যার ক্রিম আর অয়েন্টমেন্টের মধ্যে কোনো পার্থক্য আছে? না, লিলিমেন্টে স্যার কি বললেন? অয়েনমেন্ট বা ক্রিম, ওটা তো বুঝতে পেরেছি। লিলিমেন্টে কি বললেন? এটা হচ্ছে লোশন, এটা হচ্ছে লিলিমেন্ট। যখন একটা ইমালশন এর মতো তোমার অয়েলি ম্যাটেরিয়ালসকে যখন ওটাকে মিশিয়ে প্রয়োগ করা হয় এক্সটার্নাল, তাকে হচ্ছে লিলিমেন্ট। আর গ্লিসারল, ওষুধগুলোকে গ্লিসারিন বেসে যখন আমি করছি। আর লোশন হচ্ছে ডিস্টিল ওয়াটার। স্যার লোশন হচ্ছে গ্লিসারল যেটা বললেন, এর মধ্যে কি আপনার সাপোজিটরিজও কি এর মধ্যে চলে আসবে? সাপোজিটরিটা আমি বলছি না, জালিগুলো ওটা আছে, ওটা বলছি এনেমা সাপোজিটরি, ওটা হচ্ছে তোমার অ্যানাল অ্যাপ্লিকেশন যখন আসবে। আমি যে এক্সটার্নাল অফ এসছি, এর পরেই হচ্ছে তোমার অ্যানাল বা রেকটাল, যে যেমন বলে। ঠিক আছে, অ্যানাল অ্যাপ্লিকেশন, অ্যানাল অরিফিস দিয়ে অ্যাকচুয়ালি দিত রেকটামে, অনেকে রেকটাল বলে। ঠিক আছে, সেখানে হচ্ছে এনেমা আর ওই সাবলিজেটরি যেটা বললেন, ওই জিনিসগুলো আমরা প্রয়োগ করে কিছু ওষুধ ওর মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করাই। ঠিক আছে, তার মানে আমার ওরাল, প্যারেন্টাল, এক্সটার্নাল এর পরে এলো কি না অ্যানাল অ্যাপ্লিকেশন। আর একটা লাস্ট হচ্ছে ইনহেলেশন। ইনহেলেশন অর্থাৎ আমরা বিভিন্ন ওষুধকে এরকম ইনহেল করে ইউজ করাতে পারি। ভেজাকাল অ্যাপ্লিকেশনও হয়। হ্যাঁ, ইন্টারভেজাইটাল, এটা প্রজেস্টেরন ক্যাপসুল। প্রজেস্টেরন ক্যাপসুল আসবে। এই যে
অ্যানালটা আমি কেন বলেছি এটা মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে ইউজ করা যায় না। ঠিক ভ্যাজাইনালটা তো তোমার মেলের ক্ষেত্রে ইউজ করা যায় না, ওটা অনলি ফর ফিমেল। সেই জেনারেল কনসিডারেশনে আমি ওটাকে আনি। আচ্ছা বুঝতে পেরেছো? কিন্তু একটা ওয়ে, তুমি ঠিকই বলেছো, যেমন এখানে যখন আমি অ্যানাল বলছি ওখানে ইন্টারভ্যাজাইনাল ঢুকিয়ে দিতে পারবো, কোনো ব্যাপার না। কারণ অনেক ট্যাবলেট আছে যেগুলো ইন্টারভ্যাজাইনালি পুশ করা হয় এবং অনেক মেডিসিনও আছে ইন্টারভ্যাজাইনালি দেওয়ার জন্য। তো সেই জন্য ইন্টারভ্যাজাইনাল একটা ওয়ে, ঠিকই বলেছো। তো যাকে মোটামুটি ভাবে আমাদের লাস্ট হচ্ছে ইনহেলেশন। চোখ কান হ্যাঁ, ওগুলো তো এক্সটার্নালি করছে, এই যে অয়েল লোশন অয়েন্টমেন্ট এর মধ্যে পড়ে যাবে। যেমন চোখের মলম আছে অনেক, পেনিসিলিন মলম, তারপর হচ্ছে টেট্রাসাইক্লিন ড্রপ আছে অনেক, এগুলো সব এর মধ্যে পড়ে যাবে। এক্সটার্নালের মধ্যেই করছে ওগুলো, ঠিক আছে, আলাদাভাবে কিছু আসবে না। আর স্যার রিসেন্ট যেটা ডেভেলপ হয়েছে অনেক জায়গাতে সেটা হচ্ছে আপনার দ্যাট ইজ দ্য প্যাচ, মানে হচ্ছে লোকাল ড্রাগ ডেলিভারি সিস্টেম। হ্যাঁ, অনেক সময় ওই যে ক্যাপ ট্যাপ যেগুলো সব বেরিয়েছে, প্যাচ প্যাচ গুলো যেগুলো বেরিয়েছে সেগুলো মানে বাইরে দিয়ে সেটা দিলে পরে কাজ হয়ে যায়। ড্রাগটা ওর মধ্যে যেমন হচ্ছে তোমার আগে আমাদের কর্ন স্লেভ যেগুলো ছিল, Corn cap ছিল। কর্ন ক্যাপ যেগুলো হ্যাঁ। ছিল সেইরকম এখন আর যেমন হচ্ছে তোমার আগে প্যারাটিক গ্ল্যান্ড ফুললে পরে এখানে প্লাস্টার ছিল, বেলেডোনা প্লাস্টার ছিল। তো এরকম বিভিন্ন যে জিনিসগুলো আছে ওগুলো এক্সটার্নালের মধ্যেই পড়ে গেছে, ঠিক আছে? কি বলবে সব এক্সটার্নালের মধ্যে পড়ে যাচ্ছে ওগুলো। তার মানে আমরা অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন শিখে গেলাম। এক্সফলিয়েশন ওটা কি বলে এক্সফলিয়েশন না ইনহেলেশন, ইনহেলেশন, আই ইনহেল করা, মানে কার্বন প্লাস ক্যাপসুল HALATION, ইনহেলেশন। নিঃশ্বাস নিতে যত বর্ম ডায়ালেটার গুলো আছে আমরা ট্যাবলেট ফর্মে দিই, সিরাপ ফর্মে দিই, অনেক সময় Nebulize করা হয়। নেবুলাইজের মাধ্যমে ফোর্সফুলি দেওয়া হয়, বা রোগী যদি টানতে পারে নিজে থেকে ইনহেলেশনের মাধ্যমে দেওয়া হয়, বা নেজাল স্প্রে আছে, বিভিন্ন ধরনের পাম্প আছে, এর মাধ্যমে ইনহেলেশনের মাধ্যমে, মানে বেসিক আইডিয়া হচ্ছে ইনহেলেশন, ঠিক আছে, নাক মুখ দিয়ে এটাকে প্রবেশ করানো হয়ে যায়। রিসেন্ট যেটা ডেভেলপমেন্ট হয়েছে বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ধরুন কয়েক মাসের মধ্যে লঞ্চ থ্রু ইন্ট্রানাজাল যেগুলোতে করলে ডায়াবেটিক ডোজটা এগুলো পাওয়া যায়। সে যাই হোক, আমরা বেসিক জিনিস থেকে শিখছি, এখন আধুনিক জিনিস এর সঙ্গে যুক্ত হবেই পরে পরে। আচ্ছা, এইবার আমাদের কটা বাজলো? একটা বাজে। এখন দেখি দেখে নেব। আচ্ছা, মোটামুটি ভাবে আমরা প্রয়োগ করে দিলাম। প্রয়োগ করার পরে আমাদের দেখতে হবে যে কি না ওষুধগুলো সম্বন্ধে এবার যখন আমরা আলোচনা করব তখন জিনিসগুলো চলে আসবে অলরেডি, মানে কি সাইড এফেক্ট হয়। সাইড এফেক্ট মানে বললাম একটা ওষুধ যখন খাওয়া হয় সেই ওষুধটার অ্যাকশন তো আছে, তার সঙ্গে ও আশেপাশে বিভিন্ন সিস্টেমে কিছু প্রভাব ফেলে, তার জন্য কিছু সিমটম অ্যারাইজ হয়, সেগুলোকেই বলা হচ্ছে সাইড এফেক্ট। যেমন একটা ওষুধ খেলাম, হ্যাঁ, বমি ভাব এলো, বমি হলো, বা একটা ওষুধ খেলাম পাতলা পায়খানা হলো, পায়খানাটা নরম হয়ে গেল, তো এইসব জায়গাগুলোই হচ্ছে, বা একটা ওষুধ খেলাম গায়ে চুলকোতে আরম্ভ করলো, র্যাশ বেরিয়ে গেল, মাথা ঘুরলো, চোখে ঝাপসা দেখতে আরম্ভ করলাম, তার ওটা টাইমিং, ওষুধটার যতক্ষণ অ্যাকশন আছে ততক্ষণই থাকবে, ওষুধটার দিয়ে অ্যাকশন শেষ হয়ে যাবে, ওই জিনিসগুলোও চলবে। এবং যদি জিনিসটা সিভিয়ার হয় তখন আমি ওইগুলো কাটাবার রাস্তা আমাদের হাতে জানা থাকে, সেইগুলো আমরা অ্যান্টিডোট হিসাবে প্রয়োগ করব। অর্থাৎ ওই ওষুধটার এফেক্টটাকে একটু কমিয়ে দেওয়ার জন্য কিছু ওষুধ আছে, এজেন্ট আছে, সেগুলোকে প্রয়োগ করব। যেমন ধরো অ্যান্টিডোট যেটা দেওয়া হয় সেটা কি পুরোপুরি ডোজটাকে নিউট্রালাইজ করে নাকি ওর সিভিয়ারিটিটাকে কমায়? সিভিয়ারিটিটা কমায়, মানে পুরো 100% পুরো 100% আমি কতটা ইউজ করছি তার উপরে ডিপেন্ড। কারণ আমার যে কোনো জায়গায় পেশেন্ট যখন পয়জন খেয়ে যদি আসে দেখুন ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই সব প্রয়োজন পড়েই না, আমরা আগে থেকেই মন টেনে যাই। খুব রিসেন্ট যেটা আমাদের খুব বেশি দ্যাট ইজ তোমার হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন, যেটা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক।
অর্থাৎ যদি ওই এজেন্টটার প্রতি তার শরীরে খুব সোজাভাবে অ্যালার্জি যদি থাকে, মানে যেটা বুঝতে পারবে তোমরা, হাইপার সেন্সিটিভিটি একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, তো যে কোনো ওষুধেরই প্রতিটা ইন্ডিভিজুয়ালের নিজস্ব ক্রিয়া থাকতে পারে, ঠিক আছে? আমার যে ওষুধটা হ্যাঁ মানে অমৃতের মতো হচ্ছে, কারো সেই ওষুধটা বিষ হয়ে দেখা দিতে পারে। হ্যাঁ বিশেষ করে অ্যান্টি অ্যালার্জিক যে ওষুধ আছে, কারোর ক্ষেত্রে ঘুম হয় না, কারোর ক্ষেত্রে সিভিয়ার। এবার ধরো ম্যাক্সিমাম কি হয়, এজেন্টগুলোর প্রতি যদি হাইপারসেন বডি রিয়াকশনের ব্যাপার, তো এটা তো জীবাণু চড়িয়ে নি, মুশকিলটা ওখানে। আমি একটা ওষুধ দিয়ে দিলাম, এবার সেই ওষুধটার এগেন্সে তার বডির ইমিউনিটি যদি ডিফেক্ট থাকে, সেখানে যদি সে হাইপার সেন্সিটিভ রিয়াকশন করে দেয়, তাহলে সেটাকে আমরা বলছি অ্যালার্জি, অর্থাৎ ড্রাগ অ্যালার্জি। যখন একটা ওষুধ খেলো, সারা গায়ে ইরাপশন বেরিয়ে গেল, চুল পড়তে আরম্ভ করলো, বা ওষুধটা খেলো শ্বাসকষ্ট দেখা দিল, খুব মানে মনে যায় সব ঝাম করে দেবে, এরকম মানে ব্যাপারটা হয়ে গেল, দ্যাট ইজ হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, ঠিক আছে? তো এই জায়গাগুলোকে কভার করার জন্য আগে থেকে আমরা জেনে যাই যে হাইপার সেন্সিটিভ, সেই জন্য অনেক ওষুধের ক্ষেত্রে আগে থেকে প্রয়োগ করে দেখার ব্যবস্থা আছে, দ্যাট ইজ অ্যালার্জি টেস্ট। অ্যালার্জি টেস্ট করে আমরা যেমন ম্যাক্সিমাম যে ওষুধগুলো খুব এগুলো পেনিসিলিন, ক্রিস্টালাইন পেনিসিলিন ইঞ্জেকশন যখনই দিচ্ছি, যদি নুন জেনে যায় যে ওর ক্রিস্টালাইন পেনিসিলিন আগে নেওয়া ছিল এবং ন্যায় নিয়মিত, সেক্ষেত্রে আমার কোনো নেই, কারণ টেনশন নেই, কারণ যদি অ্যালার্জিটাকে বলবে যে হ্যাঁ আমার পেনিসিলিনে অ্যালার্জি আছে, তো আমি তখন যাই। কিন্তু যদি আমি না জানি অথবা পেনিসিলিন দরকার, আমাকে দিতে হবে, পেশেন্ট পার্টিও বলতে পারছে না, তখন আমাকে খুব একটুখানি নিয়ে আগে স্কিন টেস্ট করে নিতে হবে। স্কিন টেস্ট করে নিতে হবে, স্কিন টেস্ট করে দেখতে হবে ওর উইলটা কত তাড়াতাড়ি স্প্রেড করছে, তার উপরে ডিপেন্ড করে রিয়াকশনটা দেখে নিতে হবে। দেখে নিয়ে যদি দেখি যে না রিয়াকশন তেমন হচ্ছে না, তাহলে যাবে পেনিসিলিনের সেন্সিটিভিটি নেই, তখন আমি তাকে ইন্টারমাসকুলার ডিপ ইন্টারমাসকুলার ক্রিস্টালাইন পেনিসিলিন আমি দিতে পারি, 12 লাখ হোক 6 লাখ হোক, যতটা রেকমেন্ডেড হচ্ছে তো সেই অনুযায়ী, ঠিক আছে? বিশেষ করে রিপোর্টের তো তোমাদের রিউমাটিক আর্থ্রাইটিস, যেটা এএসও টাইটাস যাদের প্রচুর হাই, তার মানে তাদের ছোটবেলায় হোক বা কোনো একটা সময় তার রিউম্যাটিক ফিভার হয়েছিল, সেই রিউম্যাটিক ফিভারটা সেই সময় ভালো হয়ে গেছিল, কিন্তু তার এগেনস্টে তার বডির একটা ছাপ রেখে গেছিল এএসও, মানে অ্যান্টি স্টেপ্টো, অ্যাকচুয়ালি ওটা তো স্টেপ্টোকক্কাস, রিউম্যাটিকের স্টেপিটা হিমোলাইটিকাস বলে একটা প্যাথোজেন আছে, ব্যাকটেরিয়া আছে, তারা ওটার জন্য দায়ী। তো ওটার এগেনস্টে বডির একটা অ্যান্টিবডি তৈরি করে ফেলে, দ্যাট ইজ এএসও টাইটার বলি, যেটা আমরা ব্লাড যদি করি মানে টেস্ট করি, ওইটা ধরা পড়ে যায়। তাদের একটা লিমিটেশন আছে, সেই অনুযায়ী সেটার বাইরে গেলে আমরা পজিটিভ ধরি, 200 বেশি যদি হয়ে যায়, তার মানে আমি জেনে নিই যে ও রিউম্যাটিক। এই এখন ধরো ও এসেছে, খুব গাঁটে গাঁটে যন্ত্রণা হচ্ছে, গাঁটগুলো ফুলছে, বড়বেলায় তো দেখা দিয়েছে, ছোটবেলায় হয়েছিল তখন অত পাত্তা দেয়নি, বড়বেলায় সেখানে আর্থ্রাইটিস, রিউম্যাটিক আর্থ্রাইটিস দেখা দিয়েছে, কারো রিউম্যাটিক হার্ট ডিজিজ দেখা দেয়, বিভিন্ন প্রেজেন্টেশন হতে পারে, তবে খুব কমন প্রেজেন্টেশন হচ্ছে রিউম্যাটিক আর্থ্রাইটিস। তো এবার আমার কাছে বার্থ হিসাবে জয়েন্ট পেন হিসাবে আমি এসও টাইটার দিয়েছি, তারপরে রিউমাটয়েড ফ্যাক্টর দিয়েছি, তারপরে ইউরিক অ্যাসিড দিয়েছি, হ্যাঁ এরা এক্সরে, কমন এক্সরে দিয়েছি, দিয়ে আমি টেস্ট করতে পাঠিয়েছি যে কিরকম ধরনের ব্যথা হচ্ছে, কি ধরনের আর্থ্রাইটিস আমি বুঝতে পারছি না, সেটা আমি টেস্টগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দেখা গেল ওর সবই নেগেটিভ এসছে, রিউমাটয়েড এসও টাইটারটা হাই আছে, তার মানে আমার ডায়াগনোসিস হয়ে গেল রিউম্যাটিক আর্থ্রাইটিস। তখন ক্রিস্টালাইন পেনিসিলিন আমি একে টানা 6 মাস ধরে 15 দিন অন্তর দিতে থাকবো, তবে হ্যাঁ 3 বছর 6 মাস অ্যাক্টিভলি দিতে হবে, 3 বছর 21 দিনের ডিসটেন্স, 21 দিনের ডিস্টেন্স বা 15 দিনের, প্রথম দিকে 15 দিনের ডিস্টেন্সেও দেওয়া আছে, 14-15 দিনের 2 সপ্তাহ মানে 3 বছর ধরে ইনজেকশন করে দিতে হবে। হ্যাঁ অ্যাকচুয়ালি 3 বছরই দিতে হয়, আমি এমনি অ্যাক্টিভটা বললাম যে 6 মাস, মিনিমাম 3 বছর, ম্যাক্সিমাম 18 বছর, 18 বছর, তবে ইন্টারভ্যালটা বেড়ে যাবে, পরে পরে ইন্টারভ্যাল বেড়ে যাবে ওটা। এবার আমরা এসোটাকে আবার তো যাচ করে দেখে নিতে পারি, দেখে নিয়ে আমরা ডিসিশন করবো যে কতদিন যাবে, হ্যাঁ স্যার, এমনি চোখ বুঝে তো আমি দেবো না, আমি অলওয়েজ দেখে নিই। আচ্ছা 3 মাস 6 মাস অন্তর অন্তর এসো টাকা করতে হবে, এসোটাকে তাও দেখতে হবে, ভেরি গুড, জানেন। আচ্ছা ঠিক আছে।
আপনার এই ব্যাচটা খুব ভালো। এইবার আমরা বোরিং পড়াশোনা শুরু করবো, লিখিয়ে যাব। হ্যাঁ, আমার বোঝানো শেষ। কাটা কাটি এবার একটু রেস্ট নিয়ে পড়াশোনা করা হবে। আর খাটনি নেই আমার। উফ। আচ্ছা, তোমাদের কি দিয়েছে দেখি সিলেবাস কথা? কি পড়াশোনা শুরু করবো? হ্যাঁ? কি দিয়েছে? কি কি ওষুধ দিয়েছে দেখো তো? হ্যাঁ, ফোনে দিয়ে দিয়েছে তোমার। নোট দেবে না, নোট তো আমি দেবো। সিলেবাসই তো আমি চাইছি। আগে সপ্তাহে সাগরিকা এসেছিল, ও সব বুঝে গেছে। এইছো, এটা সবাইকে সবাই প্রিন্ট আউট করে নেবে বা ফোনে রেখে দেবে। এক ডে কত? এসেনশিয়াল ড্রাগ আছে তোমাদের 1 থেকে, হ্যাঁ, ওটা এসেনশিয়াল ড্রাগ 1 থেকে 18 কি 19? ওরা স্যার ওরা 21 1 থেকে 21। এসেনশিয়াল ড্রাগ দেখো ফার্স্ট পার্টে হবে তোমাদের 1 থেকে 21 অবধি, ঠিক আছে? আর সেকেন্ড পার্টে হবে 22 থেকে 44 অবধি। ঠিক বললাম তো? ইয়েস। আচ্ছা, এবার হচ্ছে তোমার প্রথম ড্রাগ আছে দেখবে অ্যাসপিরিন। প্রথম ড্রাগ হচ্ছে অ্যাসপিরিন। এই দুটো বেড়ে গেছে, শুরু করবো। শুধু অ্যাসপিরিনটা বলুন। অনেকটা লেখা নাকি স্যার? হ্যাঁ, ওই যে পয়েন্টগুলো। হ্যাঁ, আর একটা কথা বলে দিলাম, যে পয়েন্টগুলো বললাম প্রতিটা ওষুধের ক্ষেত্রে আমরা এইভাবে লিখবো, ঠিক আছে? ড্রাগটার একটা জাস্ট ইন্ট্রোডাকশন, তারপরে ড্রাগটা কিসে কিসে ব্যবহৃত হয়, হ্যাঁ, ড্রাগটা কিসে কিসে আমি ব্যবহার করতে পারি, অর্থাৎ ইন্ডিকেশন। আর হচ্ছে তোমার তারপরে হচ্ছে ওটার না প্রপার ডোজ, হ্যাঁ, আর হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন, ডোজ এন্ড অ্যাপ্লিকেশন। মানে ডোজ কতটা হবে, মানে ডোজ বলতে অ্যাকচুয়ালি ড্রাগটার অ্যাভেলেবিলিটি, মানে হচ্ছে তোমার ড্রাগটা কিভাবে পাওয়া যায়, কি কি ভাবে ড্রাগটা আমরা পাই, সিরাপ ফর্মে, ট্যাবলেট ফর্মে, ইনজেকশন ফর্মে, যে যে ভাবে ড্রাগটা পাই সেই ফর্মটা বলতে হবে যে এই ফর্মে পাই। এইবার হচ্ছে তার ডোজ এন্ড অ্যাপ্লিকেশন, কতটা পরিমাণে বিভিন্ন এজের রোগীদের কতটা করে আমি দেবো, ঠিক আছে? এইগুলো যখন হয়ে গেল তারপরে ওই ড্রাগটা খাওয়ার পরে কি কি সাইড এফেক্ট দেখা দিতে পারে, সেই ড্রাগটার সাইড এফেক্ট গুলো জানতে হবে। আর কি না, এই ড্রাগটার ক্ষেত্রে আমাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, দ্যাট ইজ প্রিকশন। এই কটা পয়েন্টের উপরে প্রতিটা ড্রাগ লিখতে হবে, মনে থাকবে? পরের দিন থেকে আমরা আরম্ভ করব যে এইরকম পয়েন্ট গুলো ধরে ধরে এবার আমরা বলে যাব। আর একটা আছে তোমাদের পার্ট, যেখানে তোমাদের কিছু দেয়া আছে, মেডিসিনের কিছু অংশ দেয়া আছে। যেমন হচ্ছে মেডিসিনের অংশের মধ্যে দেখো হাইপারপাইরেক্সিয়া, ম্যালেরিয়া, টিউবারকুলোসিস, আই ইনফেকশন, ব্রিথলেসনেস, কাফ, ear infection, wounds, burns and, what is that? Skin infection. 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 Skin infe
কি হেমারেজ নাকি হেমারেজ এই 10টা প্রথম পার্টে হবে বলছো, তাই তো বুঝছো? হ্যাঁ, বাহ। এই 10টা আইটেম তোমাদের সম্বন্ধে জানতে হবে। এটা বিচ্ছিন্নভাবে বলা, এটা হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিনেরই একটা অংশ, ঠিক আছে? তার মধ্যে আমি তোমাদের প্রায় অধিকাংশ পড়িয়ে দিয়েছি। ম্যালেরিয়া বলে দিয়েছি, টিউবারকুলোসিস বলে দিয়েছি, উন্স বার্ন আমরা যখন এফএসএম পিএসএম পড়ছিলাম তখন অনেকটা বলা হয়ে গেছে। হ্যাঁ, তো হাইপার পাইরেক্সিয়া সম্বন্ধেও বলেছি কিছু। পাইরেক্সিয়া সম্বন্ধে তো বলেছি, পাইরেক্সিয়া মানে জ্বর যখন মানে 105 ছাড়িয়ে চলে যাচ্ছে, 105, 6, তখন হচ্ছে হাইপার পাইরেক্সিয়া, ঠিক আছে? তখন মাথায় হ্যাঁ, হাই ফিভার 104 অবধি হাই ফিভার, 102 থেকে 104, তার আগে 199, 100, 101 হচ্ছে মাইল্ড ফিভার, ঠিক আছে? 102 থেকে যখন ক্রস করলো, হ্যাঁ, তখন পাইরেক্সিয়া, সেটা 104 অবধি মোটামুটি মানে আর কি নর্মাল পাইরেক্সিয়া। 4 পরে যখন পার হয়ে যাচ্ছে দ্যাট ইজ হাইপার পাইরেক্সিয়া। কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে এরকম হাইপার পাইরেক্সিয়া দেখা যায়, ব্রেনে যত ইনফেকশন হতে হয়, তারপরে তোমার টাইফয়েডে দেখতে পাই আমরা, ব্রেন ইনজুরিতে দেখতে পাই আমরা, আর হচ্ছে থাইরয়েড স্ট্রং বলে একটা কন্ডিশন গ্রো করে, সেখানেও আমরা দেখতে পাই এরকম হাইপার পাইরেক্সিয়া। তো এইরকম তোমাদের হাইপার পাইরেক্সিয়ার উপরে বেস করে এইগুলো যদি আমি পড়াবো না, তোমাদের অন্য একজন স্যার পড়াবে, তবুও আমি কিছু কিছু জিনিস তোমাদের বলে দেবো। যখন ওষুধগুলো পড়তে গিয়ে যে যে রোগগুলো আসবে সেই রোগগুলো সম্বন্ধে আমি একটু ডিসকাস করি, ঠিক আছে? কারণ এইগুলো ওষুধগুলো তো বেসিক ব্যাপারগুলো জেনেই গেলে, সব কটাতে এই পয়েন্টের উপরে আমাকে আলোচনা করতে হবে। কিন্তু ওই যে ইন্ডিকেশন কোন কোন ক্ষেত্রে এটা যখন দেয়া হচ্ছে, তখন তো রোগগুলো বেরিয়ে পড়ছে যে ধরো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে এটা দেয়া যেতে পারে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে এটা দেয়া যেতে পারে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যে কত পড়ছে, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কোনিউমোনিয়া, হ্যান্ডা সব পড়ে যাচ্ছে একটা। সেইগুলো সম্বন্ধে তোমাকে প্র্যাকটিস অফ মেডিসিন মানে কি, মানে ওই ওই সিস্টেমে ওই রোগটা সম্বন্ধে জানা, ঠিক আছে? যেমন ধর ব্রঙ্কাইটিস কি জিনিস, ব্রঙ্কাইটিস হলে পরে কি প্যাথোজেনেসিস হয়, সেটা হলে পরে একটা মানুষ কি সাফারিং করে, এই ব্রঙ্কাইটিসটা কি কারণে হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশনে হতে পারে, ভাইরাল ইনফেকশনে হতে পারে, প্যারাসাইটিক ইনফেকশনে হতে পারে, বিভিন্ন ইনফেকশনে হতে পারে, বিভিন্ন রোগেও দেখা দিতে পারে। তো সেই সব ব্যাপারগুলো একটু কনসিডারেশন করে ওষুধটার সময়, তবে কি হবে জিনিসটা একটু কম থাকতে হবে, ঠিক আছে? যখন আমরা ক্লোরোকুইন করছি, সাপোজ আমরা ক্লোরোকুইন করছি, তা ক্লোরোকুইন একটা স্পেসিফিক ড্রাগ, কারণ সেটা স্পেসিফিক রোগের এগেইনস্টে ইউজ হয়, তো সেই রোগটা হচ্ছে ম্যালেরিয়া। তাহলে আমাকে এই ড্রাগটা পড়ার আগে ম্যালেরিয়াকে একটু ভালো করে জেনে নিতে হবে। ম্যালেরিয়ার প্র্যাকটিস অফ মেডিসিন যেটা আছে সেটা আমায় জানতে হবে যে ম্যালেরিয়া একটা রোগ, যেটা মশাবাহিত রোগ, এর ইনফেক্টিভ ফর্ম হচ্ছে স্পোরগুলো মশা সুস্থ শরীরে দিলে পরে তবেই ম্যালেরিয়া হবে, আদারওয়াইজ কোনোভাবেই ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা নেই। তাহলে মশাই একমাত্র যদি স্পোরগুলোকে তার হুলের সাহায্যে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করায় তবেই হবে। তাহলে মশাটাকে যদি আমার শরীরে বসতে না দিই, আমার কিন্তু ম্যালেরিয়া হবে। তাহলে ম্যালেরিয়ার দুটো জীবন চক্র, একটা হিউম্যান সাইকেল, মানুষের শরীরে একটা জীবন চক্র করছে, মশার শরীরেও একটা জীবন চক্র। এই দুটো জীবন চক্রের মধ্যে একটা জীবন চক্রকে যদি আমরা কাট আপ করে দিই, তাহলে রোগটা স্প্রেড করবে না। মানুষের তো এটা আমি কাট আপ করতে পারি না, কারণ মশার লাইফ সাইকেলটাকে আমাকে কাট আপ করা সোজা। অর্থাৎ মস্কিউটা যদি আমরা কন্ট্রোল করতে পারি এবং মশার কামড় থেকে আমার বডিকে যদি আমি প্রোটেক্ট করতে পারি, বাঁচিয়ে রাখতে পারি, তবে কিন্তু ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা থাকবে। সেটাই 50,000 কোটি টাকার স্যার মার্কেট। সেটাই তাই। তো এইভাবে আমরা করে যাবো, সিলেবাস দিয়ে দিচ্ছি, আমরা সেইভাবে স্যার 1 মিনিট ক্যামেরাটা অফ করতে দিন।